আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কানেক্ট করার জন্য। আহ, তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, বিশেষ করে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যে সম্পর্কের অবনতি ঘটেছে। বিশেষ করে তো দুই দেশের যে সীমান্ত বিরোধ এবং সামরিক যে আহ, সম্পর্কের অবনতি তার প্রেক্ষিতে। তো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাকিস্তান যে হুমকি দিয়েছে এটা অনাকাঙ্ক্ষিত। কারণ যদি যুদ্ধবিরতি করতে হয় এবং শান্তি স্থাপন করতে হয়, তাহলে সেখানে অবশ্যই দুই পক্ষকেই সংযত আচরণ করতে হবে, সংযত ভূমিকা পালন করতে হবে। এইভাবে হুমকি দিয়ে তো আহ, আহ, এই যে সমস্যা, সেই সমস্যাটির সমাধান করা যাবে না। আমরা মনে করি যে তাদের মধ্যে যে যেসব বিষয় নিয়ে, যেসব ইস্যু নিয়ে সমস্যা রয়েছে, সেগুলি আলাপ আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে সবচেয়ে কার্যকর উপায়। সেক্ষেত্রে আমি মনে করি যে পাকিস্তানকে আহ, তাদের যে পলিটিক্যাল উইল এই সমস্যার সমাধানের জন্য, সেটা দেখাতে হবে। এবং তুরস্ককেও ধন্যবাদ জানাতে চাই যে আমরা আশা করি যে তুরস্ক যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগটি সফল হবে এবং দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক আহ, খারাপ হয়েছে ইতিমধ্যেই, সেটা পুনরায় আবার রেস্টোর করবে। জি, বৈঠকটি সফল হবে বলেই আশা করা যাচ্ছে। এবার একটু গাজা প্রসঙ্গে আসি। জিম্মিদের মরদেহ হস্তান্তর ইস্যুতে হামাসকে আবারও হুমকি দিয়েছেন ট্রাম্প। মরদেহ হস্তান্তর না হলে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে আবারও হামলা শুরুর ঝুঁকি বাড়ছে। এমন পরিস্থিতিতে গাজায় স্থায়ী যুদ্ধ বন্ধের সুযোগ কি আসলেই আছে কিনা? এইগুলি এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি এবং এর আগেও আমরা বলেছি যে এই যুদ্ধবিরতি অথবা সাময়িক যে শান্তি যেটা আমরা এখন দেখছি, এটা এক ধরনের টেম্পোরারি সলিউশন হয়তো, অথবা সাময়িক একটি সমাধান হয়তো হতে পারে। যতক্ষণ পর্যন্ত এই প্যালেস্টাইন ইসরায়েলের মধ্যে যে অশান্তি অথবা যুদ্ধ বলি আর যাই বলি, এগুলি পার্মানেন্টলি এটা সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত এই পার্মানেন্ট যে পিস এর কথা আমরা বলি, সেটা আসবে না। এবং সে কারণে যারা এ নিয়ে কাজ করছেন, বিশেষজ্ঞগণ, তারা সবাই এটাই বলছেন যে প্যালেস্টাইন এবং ইসরায়েলের আসল সমস্যার গোড়ায় হচ্ছে যে প্যালেস্টাইনের ভূমি দখল করে ইসরায়েল সেখানে তাদেরকে বাস্তুচ্যুত করেছে, ঘরছাড়া করেছে, তাদের রাষ্ট্র ছাড়া করেছে। কাজে যে প্যালেস্টাইন ছিল প্যালেস্টিনিয়ানদের রাষ্ট্র, সেই প্যালেস্টিনিয়ানরা আজকে তারা রাষ্ট্র ছাড়া, দেশ ছাড়া, তাদের কোনো স্বাধীন ভূখণ্ড আজকে নেই। তো কাজী এই সমস্যার যদি স্থায়ী সমাধান করতে হয়, তাহলে সেখানে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এবং এই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই ইসরায়েল এবং প্যালেস্টিনিয়ানদের মধ্যে যে সমস্যা রয়ে গেছে, এই সাময়িকভাবে এগুলি হয়তো একটু কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য হয়তো অবসান হতে পারে, কিন্তু স্থায়ীভাবে এর অবসান হবে না। তো সে কারণে ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন, এই হুমকি দিলে, যে হুমকি আহ দেখে অথবা হুমকি পেয়ে হামাস তাদের যে মিশন এবং ভীষণ, তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেখান থেকে তারা পিছু হটবে অথবা বেরিয়ে আসবে তাদের পথ থেকে, এটা আমার মনে হয় না। তো কাজেই এক্ষেত্রে হুমকি দামকি না দিয়ে বরং সমস্যার গোড়ায় হাত দিতে হবে এবং গোড়া থেকেই এই সমস্যাটির মূলোৎপাটন করতে হবে। যতক্ষণ পর্যন্ত সেই কাজটি করা না হবে, ততক্ষণ পর্যন্ত যে কাঙ্ক্ষিত শান্তি এবং নিরাপত্তা আমরা প্রত্যাশা করি, সেটি সম্ভবত অর্জিত হবে না। তো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হলে এই সমস্যার সমাধান আসলে সহসাই হওয়া সম্ভব নয়, এমনটাই মনে করছেন। আপনি জানেন মালয়েশিয়ায় শুরু হয়েছে আসিয়ান সম্মেলন, যা সবসময় আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ মঞ্চ। এবারের সম্মেলনে বাণিজ্য বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই সম্মেলন কি কোনো বাস্তবিক সমাধানের দিক দেখাতে পারবে বলে আপনি মনে করেন? আসিয়ান আঞ্চলিক যে জোটগুলি রয়েছে, তার মধ্যে অন্তত এশিয়াতে যে জোটগুলি আছে, তার মধ্যে একটি সফল আঞ্চলিক জোট হিসেবে আসিয়ানকে ধরা হয়।
এবং এ পর্যন্ত আসিয়ানের যে ভূমিকা পালন করছে, বিশেষ করে আসিয়ানের যে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে, সেই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকটাই তারা সফল হয়েছে। তো কাজেই আসিয়ানের যে লক্ষ্য উদ্দেশ্যগুলি আছে, আহ, তার মধ্যে অন্যতম হচ্ছে যে পারস্পরিক এই সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি করা, এবং এটা করে প্রত্যেকেই লাভবান হওয়া, এবং এটা কিন্তু করেছে। আমার মনে হয় যে তারা আরো অধিকতর সমৃদ্ধি এক্ষেত্রে আনয়ন করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আমি একটা বলি যে আসিয়ানের আরেকটা যেটা এবার এই সম্মেলনে যেটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখা যায়, সেটি হচ্ছে যে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যে শান্তি চুক্তি। আপনি জানেন যে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে প্রায় 100 বছরের আগের সীমান্ত বিরোধ রয়েছে, এবং সেই সীমান্ত বিরোধ নিয়ে কখনো কখনো মাঝে মাঝে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সামরিক সংঘর্ষ হয়েছে। এবং গত কিছুদিন আগে আহ, বলতে গেলে এক যুগের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ তাদের মধ্যে হয়েছে। এবং এই সংঘর্ষ অবসান করে, বিশেষ করে এক্ষেত্রে ধন্যবাদ দিতে হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেবকে, যে ওনার প্রচেষ্টা এবং মধ্যস্থতায় এই শান্তি চুক্তি দুটি দেশের মধ্যে হয়েছে, এবং সেই যে সংঘর্ষ, সেই সংঘর্ষের অবসান হয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প তিনিও উপস্থিত ছিলেন। কাজে এটা একটা বড় তাদের বিজয়, আমি বলবো, আঞ্চলিক সমস্যা সমাধানের ক্ষেত্রে। এছাড়াও আরেকটা দিক যেটা আছে সেটা হচ্ছে যে এইবার আসিয়ানের একটি নতুন সদস্য দেশ আসিয়ানের সদস্য হয়েছে, ইস্ট তিমুর বা পূর্ব তিমুর। এখন এই পূর্ব তিমুরকে নিয়ে 11টি সদস্য রাষ্ট্র হয়েছে। কাজেই পূর্ব তিমুর একটা দরিদ্র পীড়িত একটা দেশ, যার জনসংখ্যা জাস্ট কয়েক লাখ। তো তো সেখানে এই দেশটির যে অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্যিক সমৃদ্ধি, আহ, সেটি আনয়নের ক্ষেত্রেও আসিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সে কারণে আমার মনে হয় যে আসিয়ানের যে সম্ভাবনা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আসিয়ানের মাধ্যমে আসিয়ানের যে সদস্য রাষ্ট্রগুলি আছে তারা খুব ভালোভাবেই তাদের ভূমিকাটা পালন করতে পারছে, এবং ভালোভাবেই তারা অপারেট করছে। এবং এর মধ্য দিয়ে এই দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির যারা আসিয়ানের সদস্য, তারা প্রত্যেকেই অর্থনৈতিক ভাবে এবং অন্যান্য ভাবে লাভবান হচ্ছে। আসিয়ানের সম্ভাবনার দিকটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন আপনি। ডক্টর নজরুল, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। এই অবস্থায় এশিয়া সফরে শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ট্রাম্প। তাদের এই বৈঠককে কি হিসেবে দেখছেন? তাদের বৈঠক কি শুধুই বাণিজ্য সমাধান নিয়ে আসবে, নাকি বড় কোনো ভূ রাজনৈতিক বার্তাও বহন করবে? না, এইখানে তো বাণিজ্যের ব্যাপারটি রয়েছে, এবং বাণিজ্য নিয়ে যে সংঘাত অথবা যে টানাপোড়েন, সেটা সবসময় যুক্তরাষ্ট্রের সাথে চীনের ছিল। আহ, এবং কখনো কখনো এরকমের মনে হয়েছে যে বোধহয় চীন এবং যুক্তরাষ্ট্র কোনো সংঘর্ষে জড়িয়ে যায় কিনা। আমি এক্ষেত্রে বলি যে যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে কখনো এক্ষেত্রে সংঘর্ষ হবে না। কারণ সংঘর্ষ হবে না, দুটি রাষ্ট্রই হচ্ছে অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র, মানবিক শক্তিধর রাষ্ট্র, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তো সে কারণে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকবে, এবং যুক্তরাষ্ট্র আহ আর চীনের মধ্যে এক ধরনের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কিন্তু রয়েছে। তো কাজেই এই দিকটা খুব গুরুত্বপূর্ণ। তো আর ভূরাজনৈতিক যে ইস্যু সেটাও রয়েছে, যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই চাইবে ভূরাজনৈতিক যে সুবিধা সেটা অর্জন করতে, এবং তার যে প্রভাব বলয় এই অঞ্চলে সেটা বজায় রাখতে। চীনও সেক্ষেত্রে তাদের যে অবস্থান সেটা ধরে রাখতে চাইবে। অর্থাৎ এক ধরনের কম্পিটিশন তাদের মধ্যে, সেটা পলিটিক্যাল, মিলিটারি, অথবা যে ইকোনমিক, সেটা তাদের মধ্যে যে থাকবে, এটা বলা যায়। কারণ এটার যে কখনো অবসান ঘটবে সেটা আমার মনে হয় না। তবে এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনের মধ্য দিয়েই তারা চাইবে প্রত্যেকে, বিশেষ করে চায়না এবং যুক্তরাষ্ট্র, যে তাদের যে ফরেন পলিসি গোল বা ফরেন পলিসি অবজেক্টিভ সেটা সার্ভ করতে, সেটা ম্যাটেরিয়ালাইজ করতে। ডক্টর নজরুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মতামত তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।